একটু এক্সপেক্টেডের চেয়ে একটু আগে শেষ হয়ে গেছে। ফরন ভাই যেটা বলছিল যে এই ধর এমনি সাধারণত ৮,০০০ মিটার, যেটা এটার উচ্চতা তো ৮,০৯১ মিটার। তো ৮,০০০ মিটার অভিযানগুলো সাধারণত ১ থেকে অ্যাটলিস্ট ২ মাসের সময় হয়, কমপক্ষে তো ১ মাসই। তো এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে, কারণ যত বেশি সময় থাকবেন তত ঝুঁকি থাকে, লাইফ রিস্ক, পর্বতের অন্যান্য যে ফিচার্স গুলা, যে অ্যাভালাঞ্চ বলে একটা জিনিস হয়, তুষারধস। আমি তো অনেক বছর ধরে পর্বতে যাচ্ছি, আমার লাইফে একুমুলেটেড যতগুলো আমি অ্যাভালাঞ্চ বা তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই কয়দিনে এর চেয়ে কয়েক গুণ বেশি দেখেছি আসলে, সত্যি কথা। এবং আমি ছোটখাটো ছোট্ট অ্যাভালাঞ্চও পড়েছি, যদি একদম এন্ডে গিয়ে পড়েছি। আমার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার দলে আমরা এবার ৪ জন ছিলাম টোটাল। আমি বাংলাদেশ, এস্তোনিয়ান, আর একজন ছিলেন হচ্ছে হাঙ্গেরিয়ান। ৪ জনের মধ্যে একজন এস্তোনিয়ান, ও একটা অ্যাভালাঞ্চে পড়ে গেছে ক্যাম্প 3 এর পথে, এবং ও অনেকগুলো অভিযান করা এই পর্যন্ত, অনেকগুলো ৮,০০০ মিটার ক্লাইম্ব করা। ওইটা ওর কনফিডেন্সটাকে এত মানে ব্যাডলি বলবো নাড়া দিয়েছে, ও আর অভিযানটাই করেনি। তো লাকিলি আমার দলের ৪ জনের মধ্যে আমারই ক্লাইম্ব হয়েছে, বাকি ৩ জনের হচ্ছে নানান কারণে দে আর এক্সস্টেড। এই মাউন্টেনটা আসলে সবাইকে ট্রেন করে নেয়, ওদের কারোই ক্লাইম্ব হয়নি। মানে এই দিক দিয়ে আমিও খুবই লাকি, এবং খুব অক্ষত অবস্থায় ফিরে এসেছি। আমি আসার পরে ব্রুনা আমাকে জিজ্ঞাসা করছিল আমার ফিঙ্গার টিপস ঠিক আছে কিনা, যে হাত পায়ের আঙ্গুল। কারণ প্রথম যে ক্লাইম্ব করেছিল মরিস হেরজগ আর লুই লেচেনাল, হেরজগ লস্ট অল হিজ ফিঙ্গার, হাত পায়ের প্রত্যেকটা আঙ্গুলের ডগা হেরজগ হারিয়েছিল। তো এই মাউন্টেনটা আসলে ইন এ সেন্স দ্যাট ডেডলি। আমিও খুব কনসার্ন ছিলাম, যে আমার এক সময় মনে হচ্ছিল আমার এই আঙ্গুলটা একটু কালো হতে শুরু করেছিল, তা আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। পরে লাকিলি ওরকম খারাপ কিছু হয়নি। এবং এই মাউন্টেনটার অনেকগুলো ফিচার্স আমি যে বলছিলাম, এক হলো খুব তুষারধস প্রবণ, এটার গাত্রটা এমন যে তুষার ধরে রাখতে পারে না, এরকম স্লোপি একটা গাত্র। এবং এই বছরটাকে বলা হচ্ছে অন্নপূর্ণার সবচেয়ে ড্রাইয়েস্ট সিজন ইন এ সেন্স। গত উইন্টারে খুব কম পরিমাণ তুষারপাত হয়েছে, তো একদিক দিয়ে তো এটা খুব ভালো, কম তুষারপাত হলে তুষার ধসের চান্স কম। কিন্তু আমি পর্বতে যাওয়ার পরে প্রচুর পরিমাণ তুষারপাত হতে শুরু করলো, এবং এবার আরো তুষার ধসের চান্স বাড়লো। আর আরেকটা ফিচার আছে যে ২০২৩ সালে অনেক, যারা একটু পর্বতারোহণ ফলো করেন তারা হয়তো জানতে পারবেন, ইন্ডিয়া রাজস্থানের একটা ছেলে ছিল অনুরাগ মালো বলে। তো অনুরাগ মালো অন্নপূর্ণা ক্লাইম্ব করতে গিয়ে একটা ক্রেভাস বা তুষার ফাটলে পড়ে গিয়েছিল, এবং ও ৩ দিন আটকা ছিল। এবং ওর ক্ষেত্রে ও যে বেঁচে ছিল কোমাটোস অবস্থা থেকে, এটা একটা মানে অনেকটা মিরাকল বলা হয় আর কি। তো এরকম অনেকগুলো মানে কি বলে চোরা তুষার ফাটল আছে, তো এই জিনিসগুলো ট্যাকল করতে হয়। আর সবচেয়ে বড় মুশকিল আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, আমি তো এই পর্যন্ত জীবন অনেকগুলো ছোটখাটো অ্যাডভেঞ্চার করেছি, আমার কাছে অন্নপূর্ণার কাছাকাছি লেভেলের অ্যাডভেঞ্চার এখনো পর্যন্ত আমি করি নাই। মানে it trained me so much, it took every bit of energy, every bit of will I had actually পুরা আমি বলবো অভিযানে। এবং সাধারণত দেখা যায় যে যখন সামিট পুশ হয়, আমরা যখন চূড়ার উদ্দেশ্যে যাই, নিয়ারেস্ট যে ক্যাম্প থাকে ওটা থেকে ৮০০-১,০০০ মিটার ক্লাইম্ব হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এইটা এমন একটা মাউন্টেন, এটাতে ক্লাইম্ব করতে আমাকে ১৭০০ মিটার ক্লাইম্ব করতে হয়েছে। ৬,৪০০ মিটার থেকে আমি যাত্রা শুরু করেছি ক্যাম্প 3-তে। সাধারণত আরেকটা ক্যাম্প হয়, ক্যাম্প 3 এর পরে ক্যাম্প 4 হয়, কিন্তু রিসেন্ট টাইমসে ক্যাম্প 4-এ এত বেশি রকফল হয়, উপর থেকে পাথর খসে পড়ে, ওখানে কেউ আসলে থাকতে চায় না। তো চেষ্টা করে যত আর্লি জায়গাটা পেরিয়ে যাওয়া যায়। তো এই যে ১৭০০ মিটার ক্লাইম্ব করা, এবং সেটা ১৭ ঘন্টা সময় লেগেছে, ১৭.৫ ঘন্টা। আমি ৬ তারিখ বিকাল ৪:১০ ক্লাইম্ব করতে শুরু করেছি, আমি চূড়ায় পৌঁছেছি ৭ তারিখ সকাল ৯:৪০। একটা নন স্টপ ১৭ ঘন্টা ক্লাইম্ব, এবং ফিরে আসতে আরো ৯ ঘন্টা, প্রায় ২.৫ ঘন্টা। এবং চূড়া নিয়েও যে লোকের একটু ফ্যাসিনেশন থাকে, যেমন এভারেস্টের চূড়া আমি অনেকক্ষণ ছিলাম, এই চূড়া আমি ৫ মিনিটের বেশি থাকার সাহস করিনি। কারণ এটা এমন একটা চূড়া যে এরকম স্টিপ একটা স্লোপ ক্লাইম্ব করে গিয়ে 2টা লোক দাঁড়াতে পারে এরকম। এবং আমার সাথে আমার যে ক্লাইম্বিং গাইড ছিল, ওর ফোন পড়ে যায় ওখান থেকে, এরকম অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে আর কি।
এবং আমি যার সাথে ক্যাম্প 3-তে টেন্ট শেয়ার করছিলাম, ইউকের ফিল, ওকে পরের দিন দেখা যায় হেলিকপ্টারে রেস্কিউ করতে হয়েছে। তো অসংখ্য ছোটখাটো ঘটনা, তবে সবচেয়ে লম্বা আমি বলবো চ্যালেঞ্জিং পার্ট সামিট পুশের পার্টটুকু, ক্যাম্প 3 থেকে সামিটে যাওয়ার এই সময়টা, আর একই সাথে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এর যাত্রার পথটুকু। এটা অনেকটা ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি শত্রুপক্ষের এমন একটা করিডোর দিয়ে যাচ্ছেন যেখানে দুই পাশ দিয়ে সবসময় কেউ মেশিন গান নিয়ে গুলি করছে, আপনি জাস্ট এঁকে বেঁকে যাচ্ছেন, উপর থেকে আইদার পাথর খসে পড়তেছে অর দেয়ার ইজ অ্যান অ্যাভালাঞ্চ, এটা আপনাকে স্কিপ করে করে যেতে হবে। এবং ফেরার সময় কিন্তু আমি বাস্তবে আমার অনেক ভারী বুট ছিল দেখে আমি বেঁচে গেছিলাম, আমি রকফলে পড়েছি, আমার পায়ে লেগেছেও, কিন্তু সেটা যেহেতু ভারী বুট ছিল ওই সেন্সে আমি বলবো অনেকটুকুই বেঁচে গেছি। ওই ব্যক্তিটা কি? আচ্ছা, সেম জিনিস যে ওই যে আমি বলছিলাম এটা ড্রায়ার সিজন, যে স্নোফল খুবই কম হয়েছে এই ইয়ারটাতে, এবং এই যে স্নোফল কম হওয়া মানে তো আমি পার্সোনালি খুশি হয়েছিলাম যে তুষারধস হবে না, কিন্তু সেক্ষেত্রে আবার ব্লু আইস বলে একটা জিনিস আছে, নীল বরফ দেখতে, এবং এটা পাথরের চেয়েও শক্ত। তো আমরা যে ক্রাম্পন বলে যে জিনিসটা পায়ের নিচে কাটার মতো একটা জিনিস আছে, ওটা দিয়ে ক্লাইম্ব করি, সেটাও আটকায় না। তো এই জিনিসটাও খুব বেশি হয়। আর অন্নপূর্ণার বেস ক্যাম্প যে জায়গাটায় আছে, এটার নাম হলো পঞ্চকুণ্ড লেক। তো একটা বিশাল লেক আছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের ওখানটায়, বেস ক্যাম্পের খানিকটা নিচে ওই জায়গাটাতেই বেস ক্যাম্পটা হয়, মানে মূল শিবিরটা, অভিযানের মূল শিবিরটা হয়। তো ওইখানটায় এই লেকটা হচ্ছে 24 বছর আগেও ছিল না। তো ওই যে বলছিলাম বলছি ক্লাইমেট চেঞ্জের ব্যাপার, ওই যে গ্লেশিয়ার পাতলা হতে হতে এই ধরনের লেকের সৃষ্টি হচ্ছে। তো সেম জিনিস আসলে হিমালয়ের কোনো অংশেই মানে এই প্রাকৃতিক বিপর্যয় এগুলার বাইরে নয়। অনেকেই ধারণা করতে পারে আচ্ছা এরপরে তো ক্লাইম্বাররা যায়, এরা নোংরা করে আসতেছে, ব্যাপারটা এমন না। যেখানে ক্লাইম্ব হয় না, সাইপাল বলে একটা জায়গা আছে নেপালে, সাইপাল মাউন্টেন, 20 বছর আগে পুরা বরফে ঢাকা ছিল, এখন একটা ব্ল্যাক ওয়াল খালি, ওখানে তো ক্লাইম্বও হয় না। তো আমাদের অ্যাকশন সমতলে ওগুলার ইম্প্যাক্ট আসলে ওখানে পড়ছে, এটাই।